প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, বলেছেন তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শরিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পতনের 6 মাস না যেতেই কিভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ, প্রশ্ন সার্জিসের। বিচারের আগে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, জানিয়েছেন প্রেস সচিব। 6 মাসেও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, মনে করে সিপিডি। দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরায় প্রক্রিয়া ত্বরান্বিত করার গুরুত্ব। শেখ হাসিনার আমলে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের ঘটনা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। পিলখানায় বর্বর হত্যাকাণ্ডে জড়িত সাজাপ্রাপ্ত সৈনিকদের নিরপরাধ দাবির মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে জাতিকে, অভিযোগ শহীদ সেনা পরিবারের সদস্যদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের পথ মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে বড় দল হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব বিএনপির। 31 দফা বাস্তবায়নই হবে অতীতের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ। যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের। যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, দেশ ও জনগণের জন্য 31 দফা দেওয়া হয়েছে। সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই আমি বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার, চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী। কি বিষয় সেটি? বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে চুরে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে, এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। জনগণের আস্থা ধরে রাখতে মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা, এরকম কোনো কাজ যেমন করা যাবে না। একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই 31 দফা শুধু বিএনপির 31 দফা না, আমাদের এই 31 দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের 31 দফা। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো নেতাকর্মীর কারণে জনগণের আস্থা নষ্ট হলে তার দায় নেবে না বিএনপি। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সকল শক্তিকে ব্যবহার করা হয়, তাহলে 5 আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, একনায়কতন্ত্র যেন আর ফিরে না আসে, সেজন্য ঐক্যমত্যের কোনো বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনায় তিনি বলেছেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকেই জিততে হবে। আরও বলেন, বিচারের মধ্য দিয়ে নির্ধারিত হোক আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না।
জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে। সালাউদ্দিন আহমেদ আরও জানান, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতা জনগণের কাছে স্পষ্ট করতে হবে সংশ্লিষ্টদের। মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার সমকক্ষ অন্য কিছু রাখার বিষয়টি বিস্তর আলোচনার দাবি রাখে। এ বিষয়ে সতর্ক থাকার কথাও বলেছেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুক, এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? এদিকে ছাত্র জনতা অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা হলেও এখনো কেন বিচার হচ্ছে না প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে ফ্যাসিস্ট ও তার দোসরদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মিরপুর 10 এলাকায় নিহত বিএফ শাহীন কলেজের ছাত্র আহনাফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত 17 বছর জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে হাসিনা সরকার। জুলাই আগস্ট আন্দোলনে সে নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ছাত্র জনতা সহ সাধারণ মানুষও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনগণকে স্বস্তি দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারছে না এই সরকার। তরুণদের চিন্তা ভাবনাকে রাজনীতিবিদরা হুমকি মনে করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী 1 দশকেও স্বৈর শাসনের অবসান হতো না। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস আলম। তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটি বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। তরুণরা যেভাবে চায় সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। কে মানুষের জন্য ভালো, কে দেশের জন্য ভালো, রাজনীতিবিদরা তা ভাবেন না। পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের রাজপথে নামার দরকার নেই বলে মনে করেন তিনি। সরকার পতনের 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয় তা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। জায়গা থেকে এই একটা বিশাল জেনারেশনাল গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ভাবি চাই এভাবে কেন জানি যারা তথাকথিত রাজনীতি করে এসেছেন, যেই দলেরই হোক না কেন, যাদের সাথে আমাদের বয়সের একটা বড় পার্থক্য রয়েছে, চিন্তার বড় পার্থক্য রয়েছে, তারা আমাদের মতো করে এখনো ভাবছেন না। এবং সবচেয়ে দুঃখজনক, অভ্যুত্থানের পরবর্তী সময়েও তাদের এই ভাবার যে একটা ভিতর থেকে একটা চাহিদা আসা উচিত, সেটা এখন পর্যন্ত আসেনি। ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আবারও বলেন, ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতা সরাসরি জুলাই হত্যাকাণ্ডে জড়িত। হত্যাকাণ্ডের অনুশোচনা না করে 3000 পুলিশ মারা গেছে বলে মিথ্যাচার করছে দলটি। তাই আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকারের অবস্থান কঠোর বলে জানান তিনি। শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মানে গুমের এবং কিলিংয়ের। যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না।
তিনি বলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ সমস্ত রিফর্ম কমিশনের রিপোর্ট পাওয়া যাবে, এর উপর ভিত্তি করে নির্বাচনের সিদ্ধান্ত হবে। আমরা দুটো ডেট দিয়েছি, একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে, আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। এইটার ব্যাপারে বারবার আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন। এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের কথা বলছেন। সরকার গণমাধ্যম কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা করতে যাচ্ছে, এজন্য সরকারের কিছু প্রস্তাবনাও দেন। ব্যবসা বাণিজ্য নিয়ে সিপিডির মন্তব্যের সমালোচনা করেন প্রেস সচিব শফিকুল আলম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনীতি এবং রাজনৈতিক সংস্কার একই সমান্তরালে হতে হবে বলে মত গবেষণা প্রতিষ্ঠানটির। টেকসই অর্থনীতি এবং বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর তাগিদ দিয়েছে সিপিডি। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। অর্থ পাচার, খেলাপির উচ্চ মূল্যস্ফীতি, 3 বড় চাপ সামাল দেবার সাথে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। যদিও জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের প্রত্যাশা পাহাড় সমান, এমন প্রেক্ষাপটে 2024-25 অর্থ বছরের হালনাগাদ তথ্য তুলে ধরতে রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা সংস্থাটি। শাসনতান্ত্রিক জনপ্রশাসনগত কাঠামো একটা এক দল জনগোষ্ঠীর কাছে ছিল এবং তারাই সেটাকে নিয়ন্ত্রণ করত। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে কিছু কিছু জায়গায় পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু আপনি কতখানি ছেকে তুলবেন, তাহলে তো হয়তো কিছুই থাকবে না। এটা একটা আরও বিষয় হচ্ছে যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো পরিচালনাও করতে হবে কার্যক্রম। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা করে এ মুহূর্তে কর বৃদ্ধিতে আইএমএফের চাপ গ্রহণযোগ্য নয়। সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। আইএমএফ যেটা বলছে 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। সংস্কারের সাথে দেশে গণতান্ত্রিক ধারা ফেরার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না, আর অর্থনৈতিক সংস্কার এটা সমান্তরাল ভাবে হতে হবে। তবে যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব। সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দায়িত্ব নেবার 6 মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য হাসিনার সরকারের ভুল নীতিকে দায়ী করছে সিপিডি। জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে পাচার হওয়া $234 বিলিয়ন ফিরিয়ে আনার লক্ষ্যে সম্পদ শনাক্তকরণে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং প্রেসিডেন্ট বিনাইফার নওরোজি নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের প্রচেষ্টা, লুটপাট করা সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা নজিরবিহীন ছাত্র নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের খবর ফাউন্ডেশনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আরও উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সীমান্ত হত্যা যে কোনো উপায় বন্ধ করতে হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সকল ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। জানিয়েছেন 17 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ বৈঠকে কি আলোচনা হবে তা নিয়ে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা কমিটির এই বৈঠকে। বলেন, বর্ডারে কৃষিকাজের সময় বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া বন্ধ করতে হবে, সীমান্তে ফেন্সিডিল উৎপাদন বন্ধের পাশাপাশি মাদকের চোরাচালান বন্ধের উপরও জোর দিয়েছেন তিনি। জানান, কিছু কাজ আছে যেগুলো করতে হলে দুদেশের সম্মতি দরকার। আগরতলায় শিল্প কারখানার বর্জ্য বাংলাদেশের দূষণ সৃষ্টি করে, এ বিষয়টি সুরাহার বিষয়ে আলোচনা করতে হবে। এছাড়া বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে মিথ্যে সংবাদ পরিবেশন বন্ধের বিষয়টিও তুলে ধরবে ঢাকা। পিলখানায় বর্বর হত্যাকাণ্ডে জড়িত সাজাপ্রাপ্ত খুনি সৈনিকদের নিরপরাধ দাবি করে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। 15 বছর পরে প্রকৃত খুনিদের আড়াল করা হত্যা জড়িত বিডিআর সদস্যদের ঢালাও জামিন দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের নিরাপদ দাবি করে আন্দোলন হয়। এই প্রেক্ষিতে জামিনে মুক্ত হন সেই সময় সাজাপ্রাপ্ত বেশ কিছু বিডিআর সদস্য। এই ঘটনার প্রতিবাদে এবার পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপরাধ দাবির প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যায় শিকার 57 সেনা কর্মকর্তার শহীদ পরিবার সহ বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। বুধবার মহাখালী রাওয়া ক্লাবে পিলখানায় সৈনিকদের নৃশংসতার স্মৃতিচারণ করেন নির্যাতনের শিকার শহীদ পরিবারের সদস্যরা। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বিডিআর কারণে যে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবাররা গত 15 বছর কোনো দাবি নিয়ে আমরা তাদেরকে মাঠে আসতে দেখিনি, কিন্তু আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। তো যারা এত নিরপরাধ আজকে আপনারা বলে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যারা এত নিরপরাধ, যাদের এত বিবেক, তারা শুধু মুখ ঢেকে আমাদেরকে মারতে আসছিল কেন? কি কারণে মনে হলো আপনাদেরকে যে আপনাদের মনে হলো যে তারা নিরপরাধ? আমাকে বলেন, কিভাবে করে তারা নিরপরাধ হয়? এতগুলো মানুষ, আপনারা বলতে পারেন এতগুলো মানুষ কি খুন করেছে? না, এতগুলো মানুষ খুন করেনি। তবে একটা মানুষ ছাড়া, একমাত্র সুবেদার মেজর নুরুল ইসলাম ছাড়া একটা মানুষ তারা প্রতিবাদ করেনি। যারা কিনা এই মুহূর্তে জেলে আছে তারা তো কোনোভাবেই ইনোসেন্ট না। এবং এই যে ঢালাওভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, অস্ত্রধারী সশস্ত্র ট্রেনিংধারী লোককে নিরীহ বলা যায় কিনা? এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, চোখের মধ্যে বেয়োনেট চার্জ করেছে। কাদের করেছে? ওরা কিন্তু চিনত না। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা আবারও স্মরণ করিয়ে দেয় 2009 সালে 25 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড সহ নারী, শিশু, বৃদ্ধদের প্রতি সৈনিকদের বর্বরতার কথা। পর্যাপ্ত প্রমাণ ও শহীদ এবং বেঁচে ফেরা অফিসারদের পরিবার সাক্ষীর ভিত্তিতে সিভিল কোর্ট ও বিডিআর কোর্টে বিপথগামী জওয়ানদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। বিডিআর আর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপথগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। তাই আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত বাহিনীটিকে কলঙ্ক মুক্ত করা হোক। এই হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এর পিছনে পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারী সহ হত্যাকাণ্ডে অংশ নেয়া সৈনিকদের বিচার নিশ্চিতের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার আমলে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে ভুক্তভোগী পুলিশ সদস্যরা। ফলে বঙ্গবাজার মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে সদর দপ্তরের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে সড়ক অবরোধে নামেন তারা। সাবেক পুলিশ সদস্যরা সড়কে নামলে সদর দপ্তরের গেটে প্রায় শতাধিক
পোশাকধারী পুলিশ সদস্য অবস্থান নেন। এ সময় বঙ্গবাজার এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ভুক্তভোগী পুলিশ সদস্যরা জানান, চাকরি পুনর্বহালের কথা বললেও এখনও কোনো দৃশ্যমান সিদ্ধান্ত আসেনি, তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। জামিনে বের হয়ে আবারও হত্যা, দখল আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে শীর্ষ সন্ত্রাসীরা। আতঙ্কিত সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেওয়ার আগে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নাজুক পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি ছিল। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে মার্কেট নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। অভিযোগ ওঠে এর পেছনে হাত রয়েছে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন এবং ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের। 2 জানুয়ারি মিরপুর জুট ব্যবসায়ীকে কেন্দ্র করে বোমা ফাটায় সন্ত্রাসীরা, আহত হয় 2 ব্যবসায়ী। এরকম আরো অসংখ্য জমি, ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ রয়েছে। গেল বছর 5 আগস্টের পর জামিনে কারাগার থেকে বের হয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাওয়া নানা অভিযোগ স্বীকারও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, দায় রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রের পুলিশ আছে, রাষ্ট্রের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, বিজিবি আছে, আনসার আছে, তার আদালত আছে, তার সমস্ত মেকানিজম আছে। সেটা তো আমার নাই। এটা আমি তো ট্যাক্স দিচ্ছি সরকারকে, সেই জন্য। তা আপনি কাজ না করলে তো আমি কেন ট্যাক্স দিচ্ছি? জামিনে মুক্ত হওয়ার পরে তারা যে অপরাধ কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা, মাদক, অস্ত্র বাণিজ্য কিংবা আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, এই প্রসঙ্গগুলোতে তাদের কারো কারো যে আবার অপরাধমূলক যে দৌরাত্ম্য বা তৎপরতা আমরা যেভাবে দেখছি, তার মানে এটা একদম স্পষ্ট যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কোনো নজরদারির মধ্যে রাখতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাড়তি চাপ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এই ধরনের পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে দায় দিলেই হবে না, বরং তাকে সহযোগিতা করার যেরকম প্রশ্ন আছে, সেটা আইন অঙ্গন থেকে বাস্তবতা বুঝে সহযোগিতা করা, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা করা। একদম সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যদি আপনার সদিচ্ছা থাকে, তাহলে সেটা বাস্তবায়ন করাটা কঠিন। সেই বাস্তবায়নটা কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাকে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমরা জানি যে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের আছে, কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী যার নামে অনেকগুলো মামলা, তো তিনি জামিনে কিভাবে মুক্ত হন? তাহলে পরে এখানে সরকার পক্ষের আইনজীবীরা কোথায় থাকে? এমন বাস্তবতায় 3 সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্ত হয় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। তার বিরুদ্ধে রয়েছে 13টি মামলা। 14 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয় সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন। তার বিরুদ্ধে রয়েছে 30টির বেশি মামলা। 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্ত হয় আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। 10টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। 12 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মেলে ফ্রিডম রাসু ও পিচ্চি হেলালের। দুজনের বিরুদ্ধে আছে 21টি মামলা। একই দিন মুক্তি পেয়েছে টিটন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলা খ্যাত অমর 21 গ্রন্থমেলার বাকি মাত্র 2 দিন। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবারের অমর 21 বই মেলা আগের যে কোনো সময়ের চেয়ে উৎসব মুখর হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। গভীর মনোযোগী নির্মাণকর্মীদের ব্যস্ততা বিরামহীন। অমর 21 গ্রন্থমেলা বলে কথা, তাই বেশ আন্তরিকতা নিয়েই সময় মতো শেষ করতে চান বিশাল এই কর্মযজ্ঞ। 8 দিন এমনই পাই, 7 দিন 8 দিন এমন সময় পাই, এর ভিতরে এই কাজটা শেষ করতে হয়। এরপরে এটা শুরু হয় 20-এর পরে কোনো সময় দেখা যায় 20 তারিখে, 22 তারিখও হয় বা 23 তারিখও হয়ে যায়। এরপর থেকে তাহলে অনলাইনে আমরা সময়টা পাই হয়তো মনে করেন 7 দিন কি 8 দিন। মাঝখান থেকে আমি 7-8 বছর প্রায় গ্যাপ আসিল, আসি নেই। এরপরে আবার এই 4-5 বছর জমিত আসা যায়। আগে 15-16টা কাজ করতাম, এবার হয়তো মাত্র 7টা কাজ করি। আমরা সকাল 8টা থেকে রাত
10টা পর্যন্ত করি। এমনি মেলা সিজনের বাইরে আমরা কাজ করি হলো আমরা যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় আমরা কাজ করি কন্ট্যাক্টে। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তীতে এবারের বইমেলার আয়োজনেও রয়েছে নানা দিক থেকে ভিন্নতা। মেলা প্রাঙ্গণের সাজসজ্জার পাশাপাশি বিগত দিনে যে সকল প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে পারেনি, এবার তাদের থাকছে সরব উপস্থিতি। আমরা আশা করি, প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে বাংলা একাডেমি তার এই যে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত শেষে মানুষের জন্য 1 তারিখে মেলাকে উন্মুক্ত করতে পারবে এবং পরিবেশটা খুবই স্বাচ্ছন্দ্যবোধ হবে। দেশের জনগণ এখানে আসতে পারবে, বই কিনতে পারবে এবং পরিবেশটা অনেক সুন্দর এবং সাবলীল হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবার আমরা খুশি যে আমরা আমাদের স্টল পেয়েছি। আসলে আমাদের গার্ডিয়ান পাবলিকেশনটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং ইসলামিক ধারার একটা পাবলিকেশনস। এই পাবলিকেশনসকে তার কখনো এই আওয়ামী ফ্যাসিস্ট বা রেসিজম কখনো এটা ওরা করেনি, মানে ওরা অ্যাকসেপ্ট করেনি। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান 2 চত্বরে থাকছে মেলার আয়োজন। সময় কম থাকলেও এর মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করার আশা করছেন সংশ্লিষ্টরা। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবটা ঘটিয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমরা মনে করি। কেননা যদি আমাদের ছাত্ররা যদি এই সংস্কৃতিকে ধারণ করে, এই মেলাটা অবশ্যই ভালো হবে, আমরা বিশ্বাসও করি। ফ্যাসিস্ট হটানোর পর যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরেই প্রথম মেলা, এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে বহুমুখী মানুষের উৎসব মুখর পরিবেশে মেলাটি উদযাপিত হবে এবং স্টল বানানোর যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যথাসময়ে সম্পন্ন হবে। এবারের অমর একুশে গ্রন্থমেলার বিভিন্ন স্থাপনায় থাকছে জুলাই বিপ্লবের প্রতীকী উপস্থাপনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, রাতারাতি বড় হওয়া ঋণ নির্ভর কিছু প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে চরম বৈষম্যের কারণে এমন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বুধবার বিকেলে অর্থনৈতিক শুমারি প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি। শুমারি প্রতিবেদনে বলা হয়েছে, 1 দশকে দেশের অর্থনীতিতে উৎপাদনশীল খাতের অবদান কমে 15% দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণও কমেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশীয় অর্থনৈতিক ইউনিট বেড়ে 1,18 লাখ ছাড়িয়েছে, যার 70% গ্রামের। এ অনুষ্ঠানে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, কিছু প্রতিষ্ঠান এখন একেবারে মূলধন শূন্য হয়ে পড়েছে। গরিব শিক্ষকদের সঞ্চয়ের টাকা যোগ সাজসের মাধ্যমে দুর্বল ব্যাংকে রাখায় তারা বিপদে পড়েছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সংস্কৃতি, দেশের চলচ্চিত্র, গণমাধ্যম সবকিছু এক ছাতার মধ্যে আসা উচিত। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় চলচ্চিত্র সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এসব বিষয়ে সংস্কার করতে 1 বছর সময় লাগতে পারে। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্পচর্চা ও বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান তারা। সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট 10টি বিষয় উপস্থাপন করা হয়। আওয়ামী ফ্যাসিস্টরা দেশের সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ ন্যারেটিভ দিয়ে জনগণকে পরস্পর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনীতি করছে, মন্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে যোগেন্দ্রনাথ মণ্ডলের 121তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এ সময় বক্তারা জানান, একটি সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিভিন্ন মত থাকলেও সবাই একই বন্ধনে আবদ্ধ থাকে, অথচ স্বার্থান্বেষী মহলগুলো বাংলাদেশকে কখনোই একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী হিসেবে দাঁড়াতে দেয়নি। এতে এক পক্ষ আরেক পক্ষকে নির্মূলের জন্য বাইরের শক্তিকে ব্যবহার করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে যোগেন্দ্রনাথ মণ্ডলের আদর্শে 24-এর গণ অভ্যুত্থান প্রতিনিধিত্ব করে বলেও মনে করছেন বক্তারা। আগামীতে সকল ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শনী সাভার হত্যাযজ্ঞ, হাসিনা পালানোর পরের 6 ঘণ্টা এর উদ্বোধন হয়েছে। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 20 মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটিতে সাভারে ছাত্র জনতার উপর পুলিশের হামলার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ছিল আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই। যারা রক্ত দিয়েছেন তারা মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন।
বলেন, দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আত্মত্যাগকারীদের রক্ত এবং দুর্লভ এসব প্রামাণ্যচিত্র সার্থক হবে। ব্যারিস্টার সারা হোসেন ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানান। বলেন, যারা অন্যায় অবিচার করছে তাদের কাঠগড়ায় দাঁড় করতে হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কর্তৃক বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির অধিগ্রহণকৃত জমি ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা জানিয়েছেন, 1929 সালে প্রতিষ্ঠিত বদরখালী সমবায় সমিতির 60,000 সদস্য রয়েছেন। সমুদ্রের নিকটবর্তী হওয়াতে এদের প্রত্যেকে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। বর্তমানে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকে কক্সবাজার ঢাকা মহাসড়ক এবং রেলপথ সংযোগের কারণে এই সকল নিম্ন আয়ের মানুষের জমি অধিগ্রহণ চলমান। এই অধিগ্রহণ সম্পন্ন হলে 3 শতাধিক পরিবার বাস্তবভিটা, জীবন জীবিকা এবং কর্মসংস্থান হারাবে। পুরোপুরি তৈরি বিশ্ব ইজতেমা ময়দান। এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। শুক্রবার থেকে শুরু হবে মাওলানা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত সূরায়ে নেজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এদিকে বিগত বছরগুলোর তুলনায় এবারের ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আমির হোসেন রিয়ালের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি জুড়ে বিশ্ব ইজতেমার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার ফজর নামাজের পর থেকেই আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। এবারে বিশ্ব ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হলেও প্রথম পর্বটি অনুষ্ঠিত হবে 2 ধাপে। প্রথম পর্বের প্রথম ধাপে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত মাওলানা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত সূরায়ে নেজাম অনুসারী দেশের 41টি জেলার তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় ধাপে 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সূরা নেজাম অনুসারী দেশের 41 জেলা বাদে বাকি জেলাগুলোর তাবলিগ মুসল্লিরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারী তাবলিগ মুসল্লিদের বিশ্ব ইজতেমা হবে 14, 15 ও 16 ফেব্রুয়ারি। এরই মধ্যে বিশ্ব ইজতেমার ময়দানে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। বুধবার ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লি এবং নেতারা তাদের খিত্তা অনুযায়ী ময়দানে অবস্থান নিচ্ছেন। নিজেরা যেন হেদায়েতের মধ্যে থাকতে পারি এবং সমস্ত মুসলিম উম্মার মধ্যে যেন আল্লাহ তাআলার হেদায়েত ছড়ায়া যায়, এজন্য আমরা আসছি আসলে নিজেদের পরিবর্তন, ইসলাম আমার জিন্দগির মধ্যে দিন আসে কি করে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে দিনের মেহনতের জিম্মেদারি, ওই জিম্মেদারিটা যাতে আমাদের বুঝে আসে। সবাই এসে এখানে আল্লাহ রাস্তা, আল্লাহ রাসূলের কথা শুনে দাওয়াত নিয়ে দেশে বিদেশে চলে যাওয়া, দিন প্রচার করার জন্য এখানে থেকে কিছু শিক্ষা নেওয়া। এরই মধ্যে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। জানান, বিগত দিনের তুলনায় এবছর বিশ্ব ইজতেমায় আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেক সুদৃঢ় করা হয়েছে। তাবলিগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয় মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন। বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি টহলে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। মুসল্লিদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধাপে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় তাবলিগ জামাতের পক্ষ থেকে অন্তত 10,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে 31 জানুয়ারি শুক্রবার থেকে। তবে বৃহস্পতিবার থেকেই মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে থেমে থেমে চলবে আম্বয়ান এবং 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ চিকিৎসা সেবাকে ব্যবসায় পরিণত করেছিল। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারাবাজারে ইসলামিক মডেল হাসপাতাল উদ্বোধনকালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন হয়েছে রাজধানীর উত্তরায়। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ব্যবসায়ীরা। সংগঠনের সভাপতি শিহাবুদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। তিনি বলেন, গত 17 বছর একচেটিয়া ব্যবসা করেছে ফ্যাসিবাদের দোসরের কতিপয় ব্যবসায়ীরা। অবৈধ সুবিধা নেওয়া ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন। বুধবার চট্টগ্রামের স্ট্যান্ড রোডে সংগঠনের কার্যালয়ে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে দফায় দফায় আন্দোলন করে নৌযান শ্রমিকদের দাবি ও অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, অথচ একটি গণমাধ্যমে তাকে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের আশীর্বাদ পুষ্ট বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আপোষ না করায় শাহজাহান খানের রোষানলে পড়ে তাকে বারবার জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে এএফ মুজিবুর রহমান গণিত ভবন প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম ও গণিত এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। কক্সবাজারে একটি পরিবারের উপর বারবার হামলা হয়েছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ তুলে ধরেন ওই পরিবারের এক পুত্রবধূ। নিজেদের নিরাপত্তার প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। PCI-DSS সার্টিফিকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর হাতে সার্টিফিকেট হস্তান্তর করে সার্টিফাইং অথরিটি কন্ট্রোলের সভাপতি সুরেশ দাদলানি। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী সহ অন্যরা। আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও আনন্দ ভ্রমণ হয়েছে তেজগাঁওয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্প অঞ্চল থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বশির হাওলদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলাটা হবে দারুণ একটা বিষয়। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনে লাভবান হবে বাংলাদেশের ফুটবল, বলেছেন সাফ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। দীর্ঘদিন পর হঠাৎই বাফুফেতে এসে এসব কথা বলেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। গত 26 অক্টোবর বাফুফে নির্বাচনের প্রায় 3 মাস পর ফুটবল ফেডারেশনে আসেন সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের দায়িত্বে না থাকলেও দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফের সভাপতি কিংবদন্তি এই ফুটবলার। সাফের কাজী এসেছিলেন বাংলাদেশের ফুটবলের হোম অফিসে। দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাব। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো এই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। পরের সাফ চ্যাম্পিয়নশিপ ও প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে এটা বড় চ্যালেঞ্জ মনে করেন সালাউদ্দিন। সবচেয়ে বড় সমস্যা পাকিস্তান ভারত ভিসা জটিলতা। কমার্শিয়ালি এটা করা গেলে সবচেয়ে বড় কমার্শিয়াল দেবে আরম্ভ করে কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশ আর ইন্ডিয়া। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার কাছে স্পোর্টস একটা স্ট্রাকচার আছে, তো এই দুটাই দেশই সবচেয়ে বড় বেনিফিট হবে। এবার এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম আছে, ভিসা প্রবলেম। বাংলাদেশের হয়ে খেলবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই ম্যাচে লাল সবুজের জার্সিতে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত হামজাকে। লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে যোগ দিয়েছেন হামজা। গত 16 বছর টানা 4 মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন কাজী সালাউদ্দিন। তার আমলেই শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজাকে আনার প্রক্রিয়া। হামজার খেলাটা দেশের ফুটবলে বড় প্রভাব ফেলবে মনে করেন সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড, বিকজ এখন যেটা হয়েছে শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, সবারই কাছে কিন্তু যত ফরেন প্লেয়ার আছে মানে ফরেনার সব কিন্তু এসে জড় হয়ে গেছে। সো দ্যাট উইল বি এ ভেরি গুড পজিটিভ ফর বাংলাদেশ। এদিকে সিনিয়র নারী ফুটবলারদের সাথে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসছে। শৃঙ্খলা ভঙ্গে কঠোর হওয়ার হুঁশিয়ারি বাফুফের। প্লেয়ারের উপর নির্ভর করে তো আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে না।
সেক্ষেত্রে হলো আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। খেলার ভিতরে তো কিছু কিছু প্রবলেম থাকতেই পারে, ছোট ছোট কিছু ঘটনা থাকতেই পারে, ওগুলো আমরা মিনিমাইজ করে দিব। প্লেয়ারের মতামতের বিষয়টা অন্য জায়গায়, এখানে শৃঙ্খলার বিষয় আছে, অনেক কিছুর বিষয় আছে, এইটার সাথে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন মিনিমাইজ করবে না। ছেলেদের ফুটবলে কোনো সাফল্য নেই, টানা 2বার সাফ জয়ী নারী ফুটবলাররাই জ্বালিয়ে রেখেছেন দেশের ফুটবলের আলো। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, বলেছেন তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শরিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পতনের 6 মাস না যেতে কিভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ, প্রশ্ন সার্জিস আলমের। বিচারের আগে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, জানিয়েছেন প্রেস সচিব। 6 মাসেও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, মনে করে সিপিডি। দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত করায় গুরুত্ব। শেখ হাসিনার আমলে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের ঘটনা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। পিলখানায় বর্বর হত্যাকাণ্ডে জড়িত সাজাপ্রাপ্ত সৈনিকদের নিরপরাধ দাবির মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে জাতিকে, অভিযোগ শহীদ সেনা পরিবারের সদস্যদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।